নিশ্চিতভাবেই আমাদের পরিচালনা করার যে সিস্টেম তা মৌলিকভাবেই দুর্বল। এই সিস্টেম কখনোই পুরোপুরিভাবে ন্যায়, ইনসাফ, নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। আবার এই সিস্টেম এমন যে আপনি চাইলেই রাতারাতি এটি চেঞ্জ করতে পারবেন না। এবার একটি ভিন্ন বিষয় লক্ষ্য করুন। হাসিনা দীর্ঘ কয়েক দশকের বেশি সময় নিয়ে তার নিজের মতো খুনে মাফিয়া একটি সাম্রাজ্য সাজিয়ে নেওয়ার পরেও পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেন? কারণ সামষ্টিক জনবলের শক্তি, আল্লাহর ইচ্ছায় এই শক্তির সামনে হাসিনাও টিকতে পারেনি। জুলাই আন্দোলনের পরপরই সবাই ছাত্র জনতাকে গুরুত্ব দিত। এমনকি সেই সময় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য অনেক উপদেষ্টাই তো যেন ছাত্র জনতা ব্যতীত আর কোনো কিছু বুঝেনি না। কিন্তু এমনকি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও জুলাই আদর্শ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দলটি অনুপস্থিত ছিল। আসুন আমরা তাহলে একটু বাস্তবতা নিয়ে প্রশ্ন করি। জুলাই আন্দোলনে শহীদ হয়ে যাওয়া হাজার হাজার শহীদের রক্ত এবং আরও নাম জানা না জানা আহতদের আহাজারের বিনিময়ে আজ যারা আমাদের সামনে শাসনের মঞ্চে দৃশ্যমান, জুলাইয়ের সাথে কিংবা জুলাই যোদ্ধাদের সাথে তাদের কি সম্পর্ক, কতটুকু সম্পর্ক? লক্ষ্য করুন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূস উপদেষ্টা কিংবা আর্মি চিফ যার কথাই বলেন, সবাই তাকাত ছাত্রদের দিকে। কেন? কারণ সেই সময়ে এই ছাত্ররাই ছিল একটি ইউনিফাইড আইডেন্টিটি। এই আইডেন্টিটির পেছনে তারা সারা দেশের জনগণের সমর্থন পেয়েছিল, আর এটি ছিল তাদের শক্তি। এই শক্তি তাদেরকে তাদের যে ক্ষমতা এবং শক্তিতে অনেক বেশি শক্তিধরদের সাথেও একই টেবিলে বসিয়েছিল। এরপরে তারা নিজেদেরকে খুব দামি ভাবা শুরু করল। যাদের ভালোবাসা আর আত্মত্যাগের বিনিময়ে তারা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, তাদেরকেই আবার মব বানিয়ে দিল। ইনসাফ এবং বিচারের বদলে তারা বিভিন্ন এজেন্ডা ভিত্তিক ইস্যুতে ব্যস্ত হয়ে গেল। জুলাইয়ের সময়ে তাদের পেছনে যে শক্তি প্রভাবক হিসেবে ছিল, তারা বুঝে গেল এরা আর অন্যদের থেকে খুব বেশি আলাদা নয়। জুলাই থেকে জন্ম নেওয়া এই ছাত্র পরিচয়টি আস্তে আস্তে নিজেদের বিভিন্ন রকম সংকীর্ণ স্বার্থ এবং নোংরা এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারা আরও দুর্বল এবং দ্বিধাবিভক্ত হতে থাকল। আস্তে আস্তে তারা বিভিন্ন রকম আক্রমণের শিকার হতে শুরু করল। জুলাই থেকে জন্ম নেওয়া যে উপদেষ্টা সরকার ব্যবস্থা, সেই সরকার যখন জুলাই জাতীয় সনদ ঘোষণা অনুষ্ঠান আয়োজন করল, দেখা গেল সেখানে ছাত্রদের কাউকেই দেখা যাচ্ছে না, যাদের উপস্থিতিতে তৈরি হয়েছিল এই সরকার। অপরদিকে এই ছাত্রদের পেছনে যারা ছিল শক্তি হয়ে, তারাও আজ বিচ্ছিন্ন, একাকী। যে কেউ এখন তাদের স্বীকার করতে পারে। আসুন প্রশ্ন করি, জুলাইয়ের সময়ে ছাত্ররা যাদের সমর্থন, শক্তি, সাহায্য পেল, তারা কেন কিছুদিনের মধ্যেই সেই সাহায্য হারিয়ে ফেলল? কারণ ছাত্র পরিচয়ে ক্ষমতায় যাওয়া এই দলটি তাদের নিজেদের স্বার্থ, সংকীর্ণতা এবং বিভিন্ন পশ্চিমা এজেন্ডা, আদর্শ, মন রক্ষার পলিসি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। অপরদিকে যে সাধারণ জনগণ জুলাইয়ের ছাত্রদের পক্ষে শক্তি হয়ে উঠেছিল, তারাই আবার পরবর্তীতে একাকী, বিচ্ছিন্ন, দুর্বল হয়ে গেল। এরা তো তারাই ছিল যারা মাত্র কিছুদিন আগেই হাসিনার মস্তক ঘুরিয়ে দিল। আজ তাহলে তাদের এই অবস্থা কেন? কারণ আজ তারা নেতৃত্বহীন, আজ তারা দিশেহারা। কারণ আজ তারা জানে না কে তাদের নেতা, কাদের তারা অনুসরণ করবে, আর কেনই বা করবে। এই দুটি বিষয় যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আবারও যে কোনো শক্তিকে জুলাইয়ের মতো চ্যালেঞ্জ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে, কেউ আমাদের স্বার্থ সংরক্ষণ করবে না, কেউ আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ইসলাম পরিচয়ে থাকা এই জনগোষ্ঠী হচ্ছে এই জনপদে সবচেয়ে নিগৃহীত। এমন অবস্থায় আমরা যদি আমাদের অধিকার আদায় করে নিতে চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে করণীয় খুব সহজ। আমাদের দেখাতে হবে আমরা আমাদের অধিকার, আমাদের নিরাপত্তার জন্য এক। আমাদের অধিকার এবং আমাদের নিরাপত্তার জন্য যিনি সাহসী হয়ে সামনে এগিয়ে আসবেন, আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আমরা যদি আমাদের সন্তানদের ধর্ষণের প্রতিবাদে সারা বাংলাদেশের প্রতিটি মসজিদ এবং মাদ্রাসা থেকে প্রত্যেকে বের হয়ে রাজপথে নেমে যেতাম, তাহলে ফলাফল কেমন হতে পারত? এখানে শুধু বিচার নিশ্চিত হতো এমন নয়, বরং কোনো হিন্দুর বুকে ধার করে নিয়ে আসা অতিরিক্ত এমন কোনো কলিজা পাওয়া যেত না, যে কলিজার সাহসে সে আমাদের সন্তানদের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস পেত। এটি খুব জটিল সমীকরণ নয়, তবে বাক্য পূরণ করে কি লাভ, যতক্ষণ শর্ত না পূরণ হয়।